ব্যাংক খাতে অসুস্থ প্রতিযোগিতা, উচ্চ সুদহারের নেতিবাচক প্রভাব পড়ছে অর্থনীতিতে, লাগাম টানতে চায় নিয়ন্ত্রক সংস্থা। বাণিজ্য মেলাকে রপ্তানিযোগ্য পণ্যের সম্ভাবনার স্থান হিসেবে তৈরি করতে চায় ইপিবি, আন্তর্জাতিক ক্রেতা প্রতিষ্ঠানের সাথে ব্যবসায়ীদের বৈঠক। ট্রাম্প ট্যাক্সের পরিধি বাড়ছে, ফ্রান্সের ওয়াইন ও শ্যাম্পেইনে 200% শুল্ক আরোপের হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের। শুভেচ্ছা, আমন্ত্রণ বিজনেস টুডের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার যাচ্ছি পুরো খবরে। কোনো বিধিনিষেধ না থাকায় ইচ্ছে মতো সুদহার নির্ধারণ করছে ব্যাংকগুলো। আমানতের চেয়ে ঋণের সুদ বেশি বাড়ানোয় বাড়ছে সুদহারের ব্যবধান বা স্প্রেড। কোনো ব্যাংকের আমানত ও ঋণ সুদহারের ব্যবধান 9% উপরে। এই প্রবণতার নেতিবাচক প্রভাব পড়ছে অর্থনীতিতে। যদিও ব্যাংকাররা বলছেন কাগজে কলমে সুদহারের ব্যবধান বেশি দেখালেও প্রকৃত স্প্রেড কম। দুর্বল এবং সবল ব্যাংকের মধ্যে অসম প্রতিযোগিতায় সুদহারের কাঙ্ক্ষিত সীমার অনেক উপরে এটি কমিয়ে আনতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। সুদহারের সর্বোচ্চ সীমা তুলে দেওয়া হয় বছর দেড়েক আগে। ঋণ ও আমানতের সুদহার নির্ধারণের বিষয়টি ছেড়ে দেওয়া হয় বাজার ব্যবস্থার উপর। একই সাথে স্প্রেড 4% মধ্যে রাখার বাধ্যবাধকতাও তুলে নেওয়া হয়। ফলে ব্যাংকগুলো এখন ইচ্ছে মতো সুদহার নির্ধারণ করছে। ঋণের সাথে সামঞ্জস্য রেখে আমানতের সুদহার না বাড়ানোই বাড়ছে ব্যবধান। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী নভেম্বরে ব্যাংকগুলো গড়ে 6.36% সুদে আমানত সংগ্রহ করলেও ঋণ দিয়েছে 12.14% সুদে। গড় ব্যবধান 5.78%। যদিও 8টি ব্যাংকের স্প্রেড 8%-এর উপরে, 7%-এর উপরে 6টি এবং 9টি ব্যাংকের সুদহারের ব্যবধান 6%-এর উপরে। ব্যাংকাররা বলছেন সুদহারের যে ব্যবধান দেখানো হচ্ছে বাস্তবে এটি তার অনেক কম। যেটা কস্ট অফ ডিপোজিট আমরা যেটা ক্যালকুলেশন করি, অ্যাকচুয়াল যে রেটে আমরা বিভিন্ন ঋণ নিচ্ছি, আর যদি কস্ট অফ ফান্ড ক্যালকুলেশন করে এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস এখানে ইনক্লুড হয়, সেটা যদি আপনি অ্যাকচুয়াল স্প্রেড দেখেন, যেটা আপনি 6 দেখছেন, সেটা কিন্তু যাই দেখবেন এটা 3% ম্যাক্সিমাম হবে। ডিপোজিটগুলো আমরা 3 মাসের নিচ্ছি এবং লোনগুলো আমাদের 5 বছর 6 বছর। প্রতি 3 মাস পর কিন্তু সুদগুলো, ডিপোজিটের রেটগুলো কিন্তু আপনার রিপ্রাইসিং করা হচ্ছে। অ্যাকচুয়াল যে আদায় সেটা যদি আপনি যাই দেখেন 2%-এর বেশি কিন্তু কারো স্প্রেড নাই। আমি 11 বার ল্যান্ডিং করছি, আমি তো 14 বার, আপনি আমার বুক দেখেন, আমার 14 বার কোনো বই নাই, 13-14 বার কোনো বই নেই। আমি 10.5 ডিপোজিট নিচ্ছি, তো 10.5 ডিপোজিট নেই আর আপনি 14.5, যদি আমি 14 ধরি, আমার কত আছে এখানে মার্জিন? কত? 3.5। তো আমি এটা দিয়ে কেমনে করবো? আর তো কোথায় আমার 5, কোথায় আমার 8? আপনি তো এটা কোথাও একটা হিসাবের একটা সমস্যা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন ব্যাংকিং খাতে সংকট চলছে। অনেক ব্যাংকের উপর আস্থা হারিয়েছেন সাধারণ আমানতকারীরা। দুর্বল ব্যাংক থেকে টাকা তুলে সবল ব্যাংকে রাখছেন তারা। এর সুযোগ নিচ্ছে ভালো ব্যাংকগুলো। তবে বাড়তি সুদহারের নেতিবাচক প্রভাব পড়ছে দেশের অর্থনীতি ও বিনিয়োগের উপর। এই ইন্টারেস্ট রেটের যে অভিজ্ঞতা, সেটা আসলে যারা বড়োয়ার তাদের উপরে পড়ে যাচ্ছে। এর মাধ্যমে অর্থনীতির আসলে খুব বেশি উপকার হওয়ার সুযোগ নাই। ঋণ প্রবাহ যদি কমে যায় তাহলে সাথে সাথে যৌক্তিক হারে কিন্তু বিনিয়োগ কমে যাবে এবং বিনিয়োগ কমে গেলে তখন কিন্তু উৎপাদনের উপরে অ্যাডভার্স ইফেক্ট বা নেগেটিভ ইফেক্ট আসে এবং অর্থনীতি আসলে বিকশিত হওয়ার সুযোগটা কিন্তু আসলে পায় না। কিছু ব্যাংকের তারল্য সংকটকে কেন্দ্র করে অসম প্রতিযোগিতা চলছে এ খাতে। এটি কাটিয়ে উঠতে না পারলে আমানত ও ঋণ সুদহারের ব্যবধান কমিয়ে আনা সম্ভব নয় বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো যারা ঘুরে দাঁড়ানোর, তারা যদি লিকুইডিটি ক্রাইসিসটা ঘুরে দাঁড়াতে পারে, দ্যাট ইজ হাই কস্ট ডিপোজিট কালেক্ট করার থেকে তারা একটু বিরত থাকতে পারে, তবেই আলটিমেটলি একটা অসম প্রতিযোগিতাটা বন্ধ হবে এবং এই যে রেট অফ ইন্টারেস্টের যে ব্যবধান, এটাও কমে আসবে এবং অবশ্যই স্বাভাবিক সীমার মধ্যেই থাকবে। সুনির্দিষ্ট কোনো নির্দেশনা না দিলেও সুদহারের ব্যবধান সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। শুধু পারিবারিক বেচাকেনার হাট নয়, বাণিজ্য মেলাকে রপ্তানিযোগ্য পণ্যের সম্ভাবনার স্থান হিসেবে তৈরি করতে চায় সরকার। এজন্য শুধু প্রচারণাই নয়, আন্তর্জাতিক বায়ারদের সাথে রফতানিকারকদের সেমিনারও আয়োজন করেছে ইপিবি। আলোচনায় গুরুত্ব পায় বর্ষপণ্য পেপার অ্যান্ড প্যাকেজিং শিল্পের সম্ভাবনার বিষয়।
সেমিনারে আন্তর্জাতিক বায়ারদের পাশাপাশি ব্যবসায়ী নেতারাও অংশ নেন। আন্তর্জাতিক বাজার ও চাহিদা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্য ও মান তুলে বহির্বিশ্বের কাছে তুলে ধরার সুযোগ পান ব্যবসায়ীরা। এপিবি জানায়, দেশে রপ্তানি খাত যখন কিছুটা স্থবির, সেখানে এমন সেমিনার তৈরি পোশাক ও চামড়াজাত পণ্যের বাইরেও অন্যান্য সম্ভাবনাময় খাতকে বেগবান করবে। কোলাবোরেশনের যে ঘাটতি, এই সমস্ত ঘাটতি দূর করার জন্য একটা হরাইজন্টাল কোলাবোরেশন খুবই দরকার এবং সেই জন্য উদ্যোগ নেব। আমরা চেষ্টা করব একটি সম্পূর্ণ রোড ম্যাপ তৈরি করার জন্য এই ইন্ডাস্ট্রি সম্পর্কে, এবং সেই রোড ম্যাপটা সময়বদ্ধ হবে। শর্ট টার্ম, মিডিয়াম টার্ম, লং টার্ম আমরা কি করতে পারি। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নজর কেড়েছে কারাপণ্য প্যাভিলিয়ন। বন্দীদের হাতে তৈরি 3 শতাধিক পণ্য নিয়ে কারা অধিদপ্তরের এই আয়োজন। বাঁশ, বেত, পাটের তৈরি পণ্যে সাজানো পুরো প্যাভিলিয়ন। বিশেষ করে জামদানি শাড়ি ও নকশি কাঁথার দিকে ঝুঁকছেন ক্রেতারা। কারা কর্তৃপক্ষ জানায়, বন্দীদের স্বাবলম্বী করতে এই উদ্যোগ। মুনাফার বড় অংশ চলে যাবে বন্দী কারিগরদের পকেটে। বাঁশ, বেত আর পাটের বুননে ফুটে উঠেছে শৈল্পিক ছোঁয়া। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 30তম আসরে দর্শনার্থীদের নজর কাড়ছে বাহারি সব কারুপণ্য। তবে এই নান্দনিকতার নেপথ্যে রয়েছে এক ভিন্ন গল্প। দেয়ালের ওপারে থেকেও যারা নতুন জীবনের স্বপ্ন বুনছেন, সেই সব বন্দীদের হাতের ছোঁয়ায় প্রাণ পেয়েছে এই প্যাভিলিয়ন। টেকসই নির্মাণ আর নিখুঁত নকশা, এই দুয়ের মেলবন্ধনে কারাপণ্য এখন ক্রেতাদের পছন্দের শীর্ষে। এখানে মিলছে বাঁশ, বেতের মোড়া, পাটের টেবিল চেয়ার, জুতা, বিছানার চাদর ও কুলা সহ গৃহস্থালির নানা সামগ্রী। এখানে আমাদের বাংলাদেশের যত ঐতিহ্য আছে, নকশি কাঁথা, তারপর হচ্ছে টাঙ্গাইলে যে তাঁত, এইসব জিনিস নিয়ে, এছাড়া মানে সব জিনিসটা এখানে যে প্রেজেন্ট করতে, সেটা একটা বড় একটা বিষয়। হাতে তৈরি এগুলা নকশা করা, কাজ করা, ওনাদের হার্ডওয়ার্ক, এগুলাতে ওনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সুন্দর জিনিসগুলো দেওয়ার জন্য। জিনিসগুলো অনেক খুব সুন্দর, আর ওনাদের যে পরিশ্রমগুলা ফুটে উঠছে ওনাদের জিনিসের প্রতি। দামও রাখা হয়েছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতায়। মাত্র 30 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 10,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে এসব পণ্য। শৌখিন ক্রেতাদের ভিড় বেশি দেখা গেছে জামদানি শাড়ি ও কাঠের তৈরি সিংহাসন চেয়ারের সামনে। শুনেছি যে কারাগারে যারা থাকে ওরা কাজ করে, কিন্তু এই ডিরেক্ট আমার হাতে পড়েনি কখনো, এই প্রথমবার। প্রাইসও খুব ইকোনমি এবং জিনিসের কোয়ালিটিও মোটামুটি বেশ ভালো। প্রাইসটা আমার মনে হয় রিজনেবলই হবে, প্রাইসটা দেখিনি, কিন্তু হ্যাঁ খুবই রিজনেবল, কিন্তু ওদের কোয়ালিটি এক্সেলেন্ট। এসব পণ্য বিক্রির 50% অর্থ সরাসরি বন্দীরা পান, যা তারা নিজেদের বা পরিবারের প্রয়োজনে ব্যয় করতে পারেন। কারা কর্তৃপক্ষ বলছে, সংশোধনের মাধ্যমে বন্দীরাও সৃষ্টিশীল ও আত্মনির্ভরশীল হয়ে সমাজে যেন ফিরতে পারেন, সেই প্রচেষ্টাই এই উদ্যোগ। 24 থেকে 25টি কারাগার থেকে প্রায় 400-র উপরে পণ্য, বিভিন্ন ধরনের কারুপণ্য এসেছে। হস্তশিল্পের একটি বিপুল সমাহার নিয়ে আমরা এসেছি। এখানে বন্দীরা এই পণ্য তৈরির মাধ্যমে তাদের নিজেদেরকে সমাজের মূল স্রোতধারার সাথে যেমন সামিল করতে পারছে, তেমনি তারা এই পণ্যের লভ্যাংশের অর্ধেক তারা পাচ্ছে এবং বাকি অর্ধেক সরকারি কোষাগারে জমা হচ্ছে। কারাপণ্য প্যাভিলিয়ন এখন কেবল কেনাবেচার কেন্দ্র নয়, বরং হয়ে উঠেছে বন্দি জীবনের অন্ধকার কাটিয়ে আলোর পথে ফেরার এক অনন্য মাধ্যম। সংশোধন, আত্মমর্যাদা ও নতুন জীবনের আশার প্রতীক। কাশফিয়া রুহি, যমুনা নিউজ। সংঘবিধি এবং বাণিজ্য সংগঠন আইন বিধি মেনে গার্মেন্ট বাইং হাউস অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন অ্যাসোসিয়েশনের সদস্যরা। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, হাইকোর্টের আদেশকে অবজ্ঞা করে নির্বাচন বোর্ড 10 জানুয়ারি একতরফাভাবে প্রতিযোগিতাবিহীন নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করে, যা আইনের দৃষ্টিতে অপরাধ। বলা হয়, কার্যকরী পরিষদের চাপে নির্বাচন বোর্ড পুতুলের ন্যায় আচরণ করতে থাকলে সংখ্যাগরিষ্ঠ সাধারণ সদস্যরা নির্বাচনে অংশগ্রহণ হতে বিরত থাকে। আইনি প্রতিকারের জন্য আদালতে দ্বারস্থ হয়। সংঘবিধিতে যদি পরিবর্তন আনতে হয়, সেই পরিবর্তনটা যখন আনবেন আপনি, তাকে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের ডিজি থেকে পারমিশন নিয়ে সেই পরিবর্তনটাকে আপনি ইনক্লুড করতে হবে সংঘবিধিতে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাব স্পষ্ট যশোরের কাঁচা বাজারগুলোয়। মাত্র 2.5 সপ্তাহের ব্যবধানে বেড়েছে সব ধরনের শাকসবজির দাম। বিক্রেতাদের সাফাই, আমদানি কমায় কাঁচামালের দাম বেড়েছে। তবে ক্রেতারা বলছেন, সরবরাহ পর্যাপ্ত থাকা সত্ত্বেও মনিটরিং না থাকায় বেড়েছে পণ্যের দাম।
সবজির ঝাঁপির সামনে ক্রেতাদের ভিড় থাকলেও নেই স্বস্তি। যশোরে মাত্র 2.5 সপ্তাহের ব্যবধানে বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। অর্ধেকেরও বেশি মূল্যবৃদ্ধি হয়েছে বেশ কিছু সবজির। তাতে সংসার পরিচালনায় হিমশিম খাচ্ছেন অনেকে। ক্রেতাদের অভিযোগ, সরবরাহ ঠিকই আছে, শীত মৌসুমে সবজির দামও থাকার কথা হাতের নাগালে, কিন্তু তদারকির অভাবে সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। শীতকালে যেটা কম থাকার কথা, ক্রমান্বয়ে 10-20 টাকা করে বেড়েই যাচ্ছে। প্রত্যেক জিনিসের দাম এখন বৃদ্ধি। গত মাসে বাজার করলাম আর এই মাসে যেটা বাজার করতেছি অনেক বেশি। মনিটরিং করলে এটা মানে ঠিক মতো দামটা কন্ট্রোলে আসবে। ব্যবসায়ীদের সাফাই, আমদানি কমায় উচ্চ মূল্যে কিনতে হয়েছে কাঁচামাল, যার প্রভাব পড়েছে শীতকালীন সবজির দামে। সরবরাহ স্বাভাবিক হলে বাজারও হবে স্থিতিশীল। টমেটো ভালোটা 60, নর্মালটা 50, সিম 1 কেজি, চ্যাপটাটা 20 টাকা, আর এটা 40 টাকা, পাতাকপি 20 টাকা পিস। গেল মাসের থেকে এই মাসে একটুখানি বৃদ্ধি হয়েছে দামটা। আমদানি কমে জন্য দাম বেশি। নিয়মিত বাজার মনিটরিং এর মাধ্যমে ব্যবসায়ীদের কারসাজি বন্ধ হলে স্বস্তি ফিরবে বাজারে, প্রত্যাশা সাধারণ মানুষের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। গোপালগঞ্জের ফসলি জমিতে ইঁদুর মারার জন্য পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদ এখন সাধারণ মানুষের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে। গত 1 বছরে জেলায় এই ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেছে শিশু সহ অন্তত 12 জনের। সর্বশেষ গত শনিবার শিশুসহ 3 জনের মর্মান্তিক মৃত্যু আরও আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না এই ফাঁদ। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সচেতনতার কথা বলছে পুলিশ। মাত্র 10 মাস বয়সী সাইফান হাসান হাঁটতে শেখেনি, কথাও বলতে পারেনি ঠিকঠাক, কিন্তু তার ছোট্ট জীবন থেমে গেল এক বৈদ্যুতিক ফাঁদে। সেই ফাঁদে প্রাণ হারান তার দাদি সহ আরও একজন। এক রাতে পরিবারের 3 জনের নিথর দেহে স্তব্ধ হয়ে যায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার তেঁতুলিয়া গ্রাম। অ্যাক্সিডেন্টে তো বলে কারোর কাছে আসে না, যদি দুর্ঘটনা ঘটলো এখন তো দায়ভার তো নেওয়া হয়তো কষ্টকর। যেখানে মানুষের মৃত্যু ঘটতে পারে সেখানে তো এই সমস্ত কাজ করা আদৌ ঠিক না। ওরকম একটা ঘটনা ঘটছে, ওরকম ঘটনা ঘটাবার সবাই সতর্ক করছিল, কিন্তু কেউই তা মানে নাই, যার যার ইচ্ছে মতন দেশেই করছে। পাথর দিয়ে কয় ওই পাথর দিয়ে আছে, তোমরা যাইও না, সাবধান, কিন্তু আসলে ঘটনা তো ঘটে নাই, কালকে ঘটে গেল। ইঁদুর মারার নামে বিভিন্ন উপজেলায় কৃষকরা জমির ফসল রক্ষায় খোলা জিআই তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে তৈরি করছেন ফাঁদ, কিন্তু অসাবধানতায় এসব ফাঁদে আটকা পড়ে ঘটছে একের পর এক প্রাণহানি। গত 1 বছরে এই পদ্ধতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত 12 জন। এটা বেআইন, কথা ঠিক না, তবু ওই যে ইঁদুরের যন্ত্রণায় মানুষ করে, ধান লাগাই আসে, পরের দিন ভরে যে দেখা যায় একটাও নেই, সবই দূরে খেয়ে ফেলায়। আর কোনো প্রাণ যেন না ঝরে যায় সেই ব্যবস্থা নেওয়া হোক, আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এই অনুরোধ করতেছি। আমাদের সবাইকে চেষ্টা করতে হবে যাতে এই কারেন্টের ব্যবস্থা থেকে বিরত থাকা যায়। শুধু আইন প্রয়োগ নয়, প্রয়োজন ব্যাপক জনসচেতনতা, বলছেন পুলিশের এই কর্মকর্তা। ইঁদুর দমনের জন্য এই বিদ্যুতায়িত পদ্ধতির পরিবর্তে কৃষি সম্প্রসারণ অফিসার আছে, সরকারি বিভিন্ন সংস্থা আছে, এনজিওরা কাজ করতেছে, বিভিন্ন আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি আছে। সেসব পদ্ধতি অবলম্বন করে যদি ইঁদুর দমনের ব্যবস্থা করে তাহলে আমরা এই ধরনের বিপর্যয় এড়াতে পারি। প্রাণহানি রোধে ফসলি জমিতে এ ধরনের বৈদ্যুতিক ফাঁদ বন্ধে কঠোর অভিযানের পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণের পরামর্শ সচেতন মহলের। সাবরিনা লিজা, যমুনা নিউজ। এবার জানাবো পুঁজিবাজারের লেনদেনের খবর। ডিএসসি সূচক, ডিএসসিতে প্রধান সূচক 17 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5108 পয়েন্টে। অন্যদিকে ডিএসইএসতে 7.41 পয়েন্ট বেড়ে 1030 পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসসি 30 সূচক 5 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 1970 পয়েন্টে। ডিএসসিতে লেনদেন, ডিএসসিতে আজ হাত বদল হয়েছে 669 কোটি 85 লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল 593 কোটি 40 লাখ টাকার। ডিএসসি বাজার পরিস্থিতি, ডিএসসিতে দাম বেড়েছে 210টি প্রতিষ্ঠানের, কমেছে 109টির। অপরিবর্তিত ছিল 69টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। ডিএসসিতে লেনদেনের ভিত্তিতে শীর্ষে আছে ওরিয়ন ইনফিউশন। প্রতিষ্ঠানটির মোট 26 কোটি 15 লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে আছে স্কয়ার ফার্মা ও খান ব্রাদার্স পিপিও ভ্যান। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সিএসপিআই প্রায় 43 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে
242 পয়েন্টে। CSCX সূচক বেড়েছে 27 পয়েন্ট এবং CSE 30 সূচক বেড়েছে 32 পয়েন্ট। সিএসসিতে লেনদেন, সিএসসিতে আজ হাতবদল হয়েছে 10 কোটি 76 লাখ টাকার শেয়ার, গতকাল লেনদেন হয়েছিল 12 কোটি 33 লাখ টাকার শেয়ার। সিএসসি বাজার পরিস্থিতি, সিএসসিতে লেনদেন হওয়া 182টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 102টির, কমেছে 55টির, আর অপরিবর্তিত ছিল 25টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। এবার ফ্রান্সের ওয়াইন ও শ্যাম্পেইনের উপর 200% শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি, তার এই পদক্ষেপে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন গাজার জন্য গঠিত বোর্ড অব পিসে যোগ দিতে বাধ্য হবেন। কেউ তাকে সেখানে চায় না, কারণ তিনি খুব শিগগিরই তার অফিস ছাড়বেন। কিন্তু যদি তিনি শত্রুতাপূর্ণ আচরণ করেন, আমি তার ওয়াইন ও শ্যাম্পেইনের উপর 200% শুল্ক আরোপ করব, তখন ঠিকই যোগ দেবেন। সংযুক্ত আরব আমিরাতের কাছ থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি কিনতে $300 কোটি চুক্তি করেছে ভারত। এর মাধ্যমে আমিরাতের সবচেয়ে বড় এলএনজি ক্রেতা হয়ে উঠেছে নয়াদিল্লি। সোমবার মাত্র 2 ঘন্টার সংক্ষিপ্ত সফরে ভারত আসেন আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বাণিজ্য, প্রতিরক্ষা সহযোগিতা জোরদার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। আগামী 6 বছরে দ্বিপক্ষীয় বাণিজ্য $20,000 কোটি উন্নীত করতে অঙ্গীকার করেন উভয় দেশের রাষ্ট্রপ্রধান। দর্শক, এই ছিল বিজনেস টুডের আয়োজনে, আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।